সেই সময়, যে সময় কিন্তু বছরের পর বছর ধরে ঠিক এই টাইমটায় শনিবারের লাইভ প্রোগ্রামে আমরা শারীরিক সমস্যা নিয়ে কথা বলি, শারীরিক কিভাবে ভালো থাকবো সেই নিয়ে কথা বলি। অনেক প্রশ্নের উত্তর আমরা পাই, সেটা কিন্তু আমরা সাধারণ মানুষ শুধু নয়, যারা ডাক্তারি পড়াশোনা করছে মেডিকেল স্টুডেন্টরাও কিন্তু এই অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করে থাকে। কারণ এটি এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা যে কোনো রোগের গোড়া থেকে আমরা জানতে পারি কেন এই রোগটি আমার শরীরে বাসা বেঁধেছে, কেন এই রোগটিতে আমি আক্রান্ত, তাহলে কি সকলেই হতে পারে, বা কিছু কিছু রোগের ক্ষেত্রে আমাদের অনেক কিছু অজানা তথ্য আছে, আমাদের ধারণা যে আমরা এই রোগটি সম্পর্কে জানি, কিন্তু যখন ডাক্তারবাবুর থেকে আমরা শুনি তখন কিন্তু আমরা জানি যে আমরা অনেকটাই ভুল জানি বা কিছুই জানি না। বা কিভাবে বেশ কিছু রোগের আগাম আমরা বুঝতে পারবো যে প্রিকশন নেব, সেই মতো কথা বছরের পর বছর ধরে সমস্ত রকম, বিশেষ করে স্পেশালি লিভার পেটের সংক্রান্ত নানা সমস্যা নিয়ে কথা হয়। বেশ কয়েক মাস ধরে তো বলা বাহুল্য, আমাদের কথা তো শুরু বা শেষ সবকিছুই কিন্তু কোভিড-19। সেটা অবশ্য আমার, আপনাদের সকলেরই সেটাই হওয়া স্বাভাবিক। বিকজ যে মহামারীর মধ্য দিয়ে আমরা চলছিলাম বা এখনো অবধি চলছি, সবটাই কিন্তু আমাদের হঠাৎ করে পাওয়া, কোনো প্রিপারেশন ছিল না, কিছুই জানতাম না, হঠাৎ করে আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের সবকিছুকে একটুখানি ঘুরিয়ে নেওয়া, অভ্যস্ত হয়ে যাওয়া। এই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা একটু অভ্যস্ত হয়েছি, সেটা কিন্তু অবশ্যই আমাদের ডাক্তারবাবুদের জন্য, কারণ তারা আমাদেরকে সঠিকভাবে বলতে শেখাতে সাহায্য করেছে আমরা কিভাবে চলবো। আর এই অনুষ্ঠান আমি 100 না 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা অনুষ্ঠানের সাথে থাকে তারা আছে এখন, তারা আর যাকে ভয় পাক না কেন, পেটের কোনো প্রবলেম কোভিড-19কে নিয়ে ভয় পায় না, কারণ তারা বুঝতে শিখে গেছে, জানতে শিখে গেছে আমরা কিভাবে বাঁচবো, ওভারকাম করব। বিষয়টা হচ্ছে যদি আমার রোগটি এসে যায় তাহলে আমি কি করব, যদি আমার না আসে প্রিকশন কিভাবে নেব। যদি আমি সেই আবারও সেই পুরনো বেশ কয়েক মাসের কথাতেই ফিরে আসি, কোভিড-19 নিয়ে 6 মাস আগে আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম এই ভাইরাসটাকে নিয়ে, আমরা বাইরে বেরোতো বন্ধ, লকডাউনের সুবাদে, তারপরেও আমরা হয়তো লকডাউন খোলার পর থেকেও আমরা হয়তো ভাবছিলাম আদৌ কি বেরোলে সেফ। এখন কিন্তু আমরা সকলে 98% মানুষই কিন্তু আমরা কর্মে বেরোচ্ছি, আমরা সবকিছুর জন্য বাইরে বেরোতে হচ্ছে, বাড়িতেও ফিরছি, কিন্তু আমরা সাবধানে আছি, কোভিডকে পাশাপাশি নিয়ে আছি, এই যুদ্ধে আমরা জয়ী হতে চলেছি। কিছুদিন হয়তো বাকি আছে, এরপর কিন্তু আমরা 100% এই ভাইরাস থেকে মুক্তি পাবো। কিন্তু এখনো অব্দি তো পাইনি, তাহলে প্রিকশন তো চলছে, সাথে সাথে আরো কিছু প্রশ্ন, এক সপ্তাহ দপ্তরে বেশ কয়েকটা প্রশ্নের মধ্যে আমি ইন্টারেস্টিং দুটো প্রশ্ন তুলে নিয়েছি ডাক্তারবাবুর কে, সেটি আমি আজকে জানাবো আপনাদের জন্য জানাতে। এক নাম্বার হচ্ছে, যেটা আমরা সকলেই জানি, আমরা একটা ঠান্ডা লাগা নিয়ে কথা বলি, আমরা বলি তো যে কোভিড একটু ঠান্ডার থেকে আমাদের গরম চা খেতে হবে, গরম জল খেতে হবে, গরমটা আমাদের ভাইরাসটাকে মেরে দিচ্ছে, ঠান্ডা লাগানো যাবে না, আমরা এসির থেকে একটু দূরে থাকার চেষ্টা করছি, বিভিন্নভাবে ঠান্ডার থেকে সরে থাকার চেষ্টা করছি। সেই জায়গায় বেশ কিছুদিন ধরে কিন্তু ভীষণ ভালো একটা রোদ্দুর উঠছে, মানে টেম্পারেচারটা ভীষণ হাই থাকছে, সূর্যের যে তাপ, সেই তাপে কি কোভিড-19 ভাইরাসের মৃত্যু ঘটে, ভাইরাস মারা যায়, ভাইরাস ধ্বংস হয়? এই প্রশ্ন সকলের মতো আমারও রয়েছে, সেটি জানাবেন আজকে ডাক্তারবাবু। সাথে সাথে আরো একটা প্রশ্ন রয়েছে, যেটা ডেফিনেটলি কি হয়, আমরা সকলেই এখন অভ্যস্ত হয়ে গেছি শুনে, স্যানিটাইজার আমাদের যেরকম ডেলি খেতে হবে, ঘুমোতে হবে, স্যানিটাইজিং বারবার, মানে খাওয়া ঘুম তো কম, স্যানিটাইজিং বারবার করতে হবে, সেই জায়গায় অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ছাড়া ভাইরাস মুক্ত হবে না। এই জায়গায় যারা অ্যালকোহল ইনটেক করে রেগুলার, তাদের প্রশ্ন, আমি তো অ্যালকোহল ইউজ করি, তারা নিশ্চয়ই আমি কোভিড-19 থেকে দূরে থাকবো, প্রিকশন আমি নিয়েছি। বা যারা খায় না বা অ্যালকোহলে হ্যাবিচুয়েট না, তারাও জানতে চেয়েছে তাহলে কি, যদি অ্যালকোহল স্যানিটাইজ করছে, অ্যালকোহল হ্যান্ড রাব ইউজ করছে, তাহলে সেটা না করে যদি অ্যালকোহল আমি ইনটেক করি, তাহলে কি কোভিড থেকে দূরে থাকবো? বললাম না প্রথমে, ভীষণ ইন্টারেস্টিং দুটো প্রশ্ন আমি তুলে এনেছি, তার উত্তর যথাযথ পাবো, কারণ সেই বিশিষ্ট ব্যক্তিত্বকে কিন্তু আরো একবার ফোন ইন লাইভ অনুষ্ঠানে স্টুডিও আমার পাশে ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গেছে। আমাদের মধ্যে আজও এখন উপস্থিত রয়েছে বিশিষ্ট চিকিৎসক, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজি ডক্টর কনিষ্ক সরকার স্যারকে প্রথমে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার। ধন্যবাদ। আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা রইল। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। সামনে উৎসবের মরশুম, দুর্গাপূজা দিয়ে শুরু হতে যাচ্ছে। সবাইকে আগাম শুভেচ্ছা। এবং এই যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এইটা কথার কথা নয়, আমরা কিন্তু ভালো থাকতে পারবো, কারণ আস্তে আস্তে আমাদের যে আশু সমস্যা, কোভিড সংক্রান্ত সমস্যা, সেই সমস্যা সম্পর্কে আমরা অনেক বেশি
সচেতন হয়েছি, অনেক বেশি জেনেছি। আগের যে আতঙ্ক এবং ভয় অনেকটা দূরীভূত হয়েছে এবং সবাই মিলে আমরা একসাথে কাজ করেছি। এবং এখানে সবার যে কোঅপারেশনের জায়গাটা, সবার যে সহযোগিতার জায়গাটা, সেটা যেমন দরকার, তেমনি বিভিন্ন সেন্টার, বিভিন্ন জায়গায় ডাক্তাররা, বিজ্ঞানীরা যে কাজ করছেন, যে গবেষণা করছেন এবং সেই গবেষণা থেকে যে সুফল পাচ্ছেন, সেই সুফলটা যত তাড়াতাড়ি মানুষের ভালোর জন্য, অর্থাৎ কোভিড-19 মহামারী থেকে মানুষকে রক্ষা করার জন্য এবং যারা অলরেডি এফেক্টেড তাদেরকে সারিয়ে তোলার জন্য আমরা ব্যবহার করছি সেই আমাদের অভিজ্ঞতা, সেই আমাদের জ্ঞান। এবং সবার মনে এবং মুখে একটা চাহিদার কথা, একটা প্রশ্নের কথা সবসময় রয়ে যাচ্ছে যে কত তাড়াতাড়ি বা কবে কোভিডের ভ্যাকসিন চলে আসবে। সে ব্যাপারে আমি আগে বলেছি এবং পরে হয়তো বলবো। আজকে মূলত গতদিন আমি যারা প্যানক্রিয়াসের কোনো রোগে আগে ভুগেছেন তারা কোভিডের ক্ষেত্রে আমরা যেটাকে কোমরবিডিটি বলি তার মধ্যে পড়েন কিনা, এবং যারা ক্রনিক লিভার ডিজিজ বা কিডনি ডিজিজে ভুগছেন তারাই বা কতটা রিস্কে আছেন, সেই ব্যাপারে গতদিন আলোচনা করেছিলাম। আজকে সেই আলোচনা এগোবে, কিন্তু তার আগে কিছু ইন্টারেস্টিং প্রশ্ন আপনারা অনেকে করেছেন। প্রথম একটা প্রশ্ন আছে যে এখন অনেক রোদ্দুর উঠছে, রোদ্দুরে বেশ কিছুক্ষণ থাকলে এই যে রৌদ্রের তাপ, এইটা কোভিড ভাইরাসকে প্রতিহত করতে পারে কিনা বা কোনোভাবে কোভিড ভাইরাসকে তার যে মারণ ক্ষমতা সেটাকে কমিয়ে দিতে পারে কিনা, আমরা ভিরুলেন্স বলি, সেই ভিরুলেন্স কমিয়ে দিতে পারে কিনা। আমি এই ব্যাপারটাকে একটু পরিষ্কার করে বলবো, কারণ যত আমরা ঠিক ব্যাপারটা জানবো তত আমরা এই রোগটাকে পরাস্ত করতে পারবো। ভুলভাবে জেনে যতই আমরা পরিশ্রম বেশি করি তাতে ক্লান্ত হব বটে, কিন্তু কোভিড ভাইরাসকে আমরা পরাস্ত করতে পারবো না। অর্থাৎ এটা ঠিক যে হিট অ্যান্ড টেম্পারেচার কোভিড ভাইরাসকে নষ্ট করে দেওয়ার জন্য একটা জরুরি পদক্ষেপ, কিন্তু সেই হিট বা টেম্পারেচারটা কত ডিগ্রি টেম্পারেচারে, কত ডিগ্রি সেন্টিগ্রেডে, আমি সব বলবো, আমি যা যা বলছি সেন্টিগ্রেডে বলছি, কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কোভিড ভাইরাস পুরোপুরি নষ্ট হয়ে যায় বা কার্যক্ষমতা হারায়, সেটা হলো মিনিমাম 60 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার ওপরে। এইটা মনে রাখতে হবে। জল ফোটে, অর্থাৎ জলের বয়লিং পয়েন্ট যাকে আমরা বলি, স্ফুটনাঙ্ক, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাট সি লেভেল। মানে কলকাতাটাকে সি লেভেলই ধরা হয়, সেখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফোটে। আর কোভিড ভাইরাসকে তার যে ভিরুলেন্স আছে, তার যে মারণ ক্ষমতা, সেটাকে কমিয়ে দেওয়ার জন্য, কোভিড ভাইরাসকে নষ্ট করে দেওয়ার জন্য কমসে কম 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের দরকার হয়। কোভিড ভাইরাসকে এক্সপোজ করতে হবে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। এইবার মাথায় রাখতে হবে যে জলটা আমরা গার্গল করি বা যে রোদ্দুরটা আমরা এখন নিচ্ছি তার টেম্পারেচার কত। ভারতবর্ষে আমার জানা সব থেকে গরম যেখানে, সেখানেও 50-52 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে টেম্পারেচার যায় না, যেটা অসহ্য গরম। হয়তো রাজস্থানের মরুভূমিতে যায়। ভারতবর্ষের এক প্রতিবেশী দেশ, সেটাও 1947 সালের আগে ভারতবর্ষেই ছিল, পাকিস্তানের জেকোবাবাদ বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে গরম জায়গা। সেখানেও 57-58 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে টেম্পারেচার যায় না। অর্থাৎ প্রকৃতিতে সাধারণভাবে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পাওয়া খুব শক্ত, আর আমাদের এইসব ভারতবর্ষের অন্য কোনো জায়গায় তো নয়ই। অর্থাৎ আপনি এই যে টেম্পারেচার, এটাতে নিজেকে এক্সপোজ করে যদি মনে করেন যে তাতে কোভিড ভাইরাস মারা যাবে, এটা একদম ভুল, হয় না। এটা 1 নম্বর কথা। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে
একটা এয়ার কন্ডিশনের ব্যাপারে অনেকে প্রশ্ন করেছেন যে এসিতে থাকবো না এসিতে থাকবো না, এসিতে থাকলে কত ডিগ্রি টেম্পারেচারে থাকবো। প্রশ্ন হচ্ছে, আমি যখনই বললাম যে কোভিড ভাইরাস 60 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে নষ্ট হতে পারে, তাহলে এর উল্টো দিকে চিন্তা করলে ঠান্ডায় কি কোভিড ভাইরাস খুব বেড়ে যায়? এই একটা প্রশ্ন আসে যে যদি বেড়ে যায় তা কোভিড ভাইরাসের পক্ষে সবথেকে উপযোগী কোভিড ভাইরাসকে বাড়াবার জন্য কি কোনো বিশেষ ঠান্ডা আবহাওয়া দরকার আছে? মনে রাখতে হবে যে কোভিড একটা ভাইরাস। আমি ভাইরাস সম্পর্কে পরে বলবো। আমি একটা ফোন নিয়ে নেবো। এবার আমি এসি সম্পর্কে বলবো। আমি একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ, নমস্কার ডক্টর সরকার, আমি শ্যামনগর থেকে অনির্বাণ মুখার্জি বলছি। হ্যাঁ, অনির্বাণ বাবু বলুন, শ্যামনগর থেকে বলুন। হ্যাঁ, নমস্কার। আমি দুজন নমস্কার জানাচ্ছি, সঞ্চালক ম্যাডামকেও জানাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে আমার একটু গলার একটু সমস্যা হচ্ছে। আমি একটু কয়েকদিন আগে আবার একটু গলার প্রবলেম হয়েছিল, আমার গ্ল্যান্ড দুটো ফুলে গেছিল। তারপর আমি ওইখানকার ডাক্তারবাবু আমাকে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন অ্যাজিথ্রল বলে, ওটা খাওয়ার পর আমার কমেছিল। কিন্তু তারপর দেখা যাচ্ছে আমি একটু খেলে আমার যেন মনে হচ্ছে গলার এখানটা একটু শুকনো, আর খেতে গেলে মনে হচ্ছে যেন শুকনো শুকনো গলার ভেতরটা কি লাগছে। আমি ইএনটি ডাক্তার দেখেছি, উনি বলেছিলেন কিছুই না, অ্যাংজাইটি কিছু ওষুধ দিয়েছিলেন, কিন্তু ওই ওষুধগুলো খেয়ে আমার একটু সমস্যা হচ্ছে। তো এখন আমার সমস্যাটা কি, আমার মনে হচ্ছে যেন ওই জায়গাটা খেলে একটা কি আছে সেটা আবার সরেও যাচ্ছে, কিন্তু খেতে কোনো অসুবিধে নেই, গিলছি একটু ধীরে ধীরে, এইটাই আমার সমস্যা। আচ্ছা, কিন্তু কোনো টেম্পারেচার নেই, জ্বর নেই? না না, জ্বর নেই, কাশি নেই, সমস্ত কিছু নেই। বেশ বেশ। আচ্ছা, আর ঘাড়ে এরকম করে হাত দিয়ে কোনো জায়গায় ফুলো ফুলো শক্ত শক্ত কিছু দেখেন না তো গলার কাছে? এই না না, সেটা ছিল ওইটা খাওয়ার পর এখন মাঝখানে ধরে ওসব কিছু নেই। ও, ইনিশিয়ালি ওটা ছিল, মানে ঘাড়ে একটু শক্ত শক্ত কিছু লাগছিল? যখন আমার ঠান্ডাটা লেগেছিল, যে হঠাৎ খুব প্রচন্ড গরম হয়েছিল মাস দুয়েক আগে, ঘাম বসে গেছিল, তারপরে ওই আমার জিনিসটা হয়েছিল। তারপর ভিজেও ছিলাম, একটা ফ্রিজের জিনিসও খেয়েছিলাম, তখনই আমার আমার একটু টনসিলটা বড়, এটা ইএনটি ডাক্তার সবাই বলেছে। আচ্ছা আচ্ছা, টনসিলটা একটু বড়। ঠিক ঠিক ঠিক। তো সেই সময় আমার ওই গলাটা ওটা হওয়ার পরে অ্যান্টিবায়োটিক, লোকাল ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন, সেটা খাওয়ার পর আমার কমে গেছিল। ভালো। তারপরে এখন যেটা সমস্যা, কিছুটা আমার অ্যাংজাইটিও আছে, মনে হচ্ছে যেন গলাটা খেতে গেলে একটা কি শুকনো ভাব, মনে হচ্ছে ভীষণ খেয়ে যাবো এইরকম, কিন্তু কিছু খুব একটা প্রবলেম। আচ্ছা 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 খেতে হচ্ছে। আচ্ছা, তাহলে এটা এইটুকুনি আপনি যা বললেন, সেক্ষেত্রে আমার মনে হয় একটু সবাইকে যারা শুনছেন তাদেরকেও বলা উচিত এবং আপনাকেও একটু ইনফর্ম করা উচিত। সেটা হচ্ছে গলার তো বেসিক্যালি আপনার একটা ওই গ্ল্যান্ড ফুলে যাওয়ার প্রবলেম হয়েছিল, যেটা কিনা ডাক্তারবাবু ওষুধ দিয়ে ঠিক করে দিয়েছেন। এটা হচ্ছে সত্যিকারের ঘটনা, যেটা ঘটেছিল। আর আপনার এখন যে ঘটনাটা ঘটছে, ওটা সেরে যাওয়ার পরেও গলায় গিলতে গিয়ে বা খাবার খেতে গিয়ে একটু অস্বস্তি হচ্ছে, এবং যেটা কিনা ডাক্তারবাবুরা বলছেন ওটা অ্যাংজাইটির কারণের জন্য। এটা হচ্ছে মূল ব্যাপার। হ্যাঁ, তো এখানে আপনার জন্য আমার যে নিদান থাকবে, যে অ্যাডভাইস থাকবে, তা হলো এই ব্যাপারটাকে 10-15 দিন ধরে খুব ক্লোজলি ওয়াচ করতে হবে। যে কোনো, আমরা বলি ওয়ার্ম স্যালাইন গাগল করা, গরম জলে একটু নুন দিয়ে গাগল করা 2-3 বার, এইটুকুনি করে দিন 15 ধরে এটা ঠিক হয়ে যায় কিনা দেখতে হবে। এখানে আমি একটা ছোট্ট, আপনার প্রসঙ্গ উঠলো বলে বলি, এখনো পর্যন্ত কোনো দিন আমি এই ব্যাপারে ডিসকাস করিনি, কিন্তু আমাদের ডাক্তার মহলে এবং বিজ্ঞানী মহলে কিন্তু একটা বিশেষ টপিক নিয়ে প্রচণ্ড আলোচনা চলছে, গবেষণা চলছে। সেটা হচ্ছে টিউবারকুলোসিসের সাথে, আপনারা জানেন যে আমরা টিবি রোগ বলি, তার সাথে কোভিড-19-এর কোনো সম্পর্ক আছে কি না, মানে যারা টিবি রোগ কখনো হয়েছিল, যারা টিবি রোগের কারোর সাথে সংস্পর্শে এসছেন, তারা বেশি ভালনারেবল কিনা, বা কোভিড-19-এ যে রেসপিরেটরি সিস্টেমের ক্ষতি করে সেটা সেরে যাওয়ার পরে, কোভিড সেরে গেল, তারপর তার টিবি হয়ে যাওয়ার সম্ভাবনা আগের থেকে বেশি হয় কিনা, এটা নিয়ে কিন্তু একটা দারুণ গবেষণা চলছে, আমাদের মধ্যে কথাবার্তা চলছে, জার্নালে লেখা হচ্ছে। যে ব্যাপারটা নিয়ে আমি কখনো আলোচনা এখানে করিনি এবং অন্য মিডিয়াতেও অতটা আলোচনা দেখি না। কিন্তু অ্যাকচুয়ালি স্যার, আমাকে ডাক্তারবাবুরা কতগুলো প্রত্যেকটা টেস্টে রিপোর্ট হচ্ছে, মানে নরমাল, মানে এই ব্যাপারটা উনি মাথায় রেখে এর জন্য পরীক্ষা করতে দিয়েছিলেন, টিভির জন্য পরীক্ষা করতে দিয়েছিলেন। না না, টিএসএইচ তো থাইরয়েডের, টিবি, আমি টিউবারকুলোসিসের জন্য আমরা
যে পরীক্ষাগুলো করি তার মধ্যে সব থেকে কমন এবং পুরনো হলো মান্টু টেস্ট। কমন উনি একটা করতেন। চামড়ার পরীক্ষা করি, তাকে বলি মান্টু টেস্ট। আর নতুন যে পরীক্ষাগুলো করি একদম নতুন, সেটাকে আমরা কথ্য ভাষায় টিবি গোল্ড বলি, একদম ডিটেকশন করার জন্য। তো সেটা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে যাদের কনস্ট্যান্টলি টেম্পারেচারটা থাকছে, টেম্পারেচার নামছে না, এবং আরও কিছু সিমটম। এটা একদম অন্য ইস্যু, যদি আজকে সময় পাই বা আগামী দিন অবশ্যই আলোচনা করব, কারণ এটা আলোচনা করতে হবে। কারণ আমাদের ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক মানে টিবি রুগীর জায়গা, কাজে সেই জায়গাটা আলোচনা না করলে নয়, আমি পরের দিন করব। আপনার ক্ষেত্রে যেটুকুনি বললাম, ওই 15 দিন ওয়াচ করতে বলছি এই কারণের জন্য যে আপনার ঠান্ডা লেগেই একটা গ্ল্যান্ডের অসুবিধা হয়েছিল, এর সাথে আমার মনে হয় কোভিডের কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনার যে গলার একটু অসুবিধে রয়েছে, শুকনো শুকনো ভাব রয়েছে, ওই শুকনো ভাবটাকেও পুরোপুরি সারিয়ে ফেলতে হবে। তাই সারিয়ে ফেলবার জন্য ওই গাগল করা এবং রাত্রে আরাম করে ঘুম, যদি অ্যাংজাইটির কারণে হয়ে থাকে রাত্রে ঘুম হলে ওটা ঠিক হয়ে যাবে। এই দুটো ব্যাপার একটু নজর রাখতে হবে, এবং তাহলে দেখবেন আমার মনে হয় না যে এটা থেকে ব্যাপারটা আর কিছু বাড়বে। আস্তে আস্তে দিন 15-20 মধ্যে প্রবলেম উইল বি ওভার। স্যার অ্যাকচুয়ালি উনি আমাকে শুধু একটা ভিটামিন সি দিয়েছেন, একটা অ্যাংজাইটির ওষুধ দিয়েছেন। বেশ, আমি ঘুমের ওষুধটা খাওয়ার একটা পক্ষপাতী নই। আমি দুবেলা হাঁটাচলা করছি। খুব ভালো, একদম নর্মাল লাইফ লিড করুন। খালি একটাই কথা, এই কথাটা আমি 100 বার বলেছি, কিন্তু 101 বারও বলতে হবে, সেটা হচ্ছে অনেক দিন তো চলে গেছে কোভিড সম্পর্কে, এরকম একটা মানুষের মনে, এবং মাঝে মাঝে আমার মনেও হয় আর কতদিন এইভাবে থাকবো। এই 5-7 জন বন্ধু বান্ধবের সাথে একটু বসে কথা বলি না, এটা সব মানুষ, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল, সবার মনে হয়। যদি কেউ ক্লাবের মেম্বার থাকেন মনে হয় যে একটু ক্লাবে গিয়ে বসি, বা একসাথে অনেক আত্মীয়র বাড়িতে গিয়ে একটু বসে গল্প করি, কথা বলি। আমার অ্যাকচুয়ালি স্যার আমি ওই প্ল্যাটফর্মটা এখন ফাঁকা আছে, প্ল্যাটফর্মে পাইকারি করছি, করছি এইটাই। আচ্ছা, এখানে আমি ওই জন্য একটা খালি কথা বলি, এই একটা ক্ষেত্রে মানে গ্যাদারিং, অনেক মানুষের গ্যাদারিং, সেটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা যেভাবেই হোক না কেন, এইটাকে কিন্তু এখনো অ্যাভয়েড করার সময় চলে যায়নি। যতটা পারেন গ্যাদারিং অ্যাভয়েড করুন, এবং একদম অ্যাভয়েড করি, একদম গ্যাদারিং অ্যাভয়েড করুন, এবং কিন্তু একদম। তার মানে ট্রেন চলছে না, প্ল্যাটফর্ম ফাঁকা, দুইটা ব্যবহার করছেন, ভালো করছেন, আমরা খুব ভালো, এটা নতুন হাওয়াটা ইনফরমেশন। আছে, এটা আমরা আচ্ছা আচ্ছা। আর আপনার মোবাইলের বা আপনার কম্পিউটারে যে অ্যাপসগুলো মানুষকে কাছে আনে, নানা রকম আছে, মাইক্রোসফট টিম আছে, গুগল মিট আছে, আমাদের আগে জুম ছিল, জুম তো আমরা আস্তে আস্তে বন্ধ করেছি বা কোনো জায়গায় এখনো আছে, সেই সবগুলো ব্যবহার করুন একটা মিটিং করবার জন্য, নিজেদের মধ্যে কথাবার্তা চালাবার জন্য, বলবার জন্য। কিন্তু ফিজিক্যালি কন্ট্যাক্টে আসা, ধরুন 5-7 জন, 10 জন, 15 জন লোক, এইটা যদি অ্যাভয়েড করা যায় এখনো পর্যন্ত ভালো। ঠিক আছে, আমার বক্তব্য। আমি তাহলে লাইন কাটছি। থ্যাংক ইউ স্যার, অনেক আমি আপনার পুরনো পেশেন্ট। আচ্ছা, অনেক ধন্যবাদ, ভালো থাকুন আপনি, ধন্যবাদ। উনি যে ফোন করেছিলেন, এখানে একটা নতুন প্রসঙ্গ, ওই টিভির প্রসঙ্গ উঠে আসলো। আমি এটা নিয়ে যেহেতু আজকে আলোচনা অনেক অন্য কিছু নিয়ে করার আছে, যদি সময় পাই করব। কারণ এই যে টিউবারকুলোসিসের কথা বলছি, এর মধ্যে প্রচুর মানুষের টিউবারকুলোসিস কিন্তু আনডিটেক্টেড আছে, অনেকে জানেন না যে তাদের টিউবারকুলোসিস আছে। তো সেই সবের সাথে কোভিডের কোনো সম্পর্ক, বা কোভিড হয়ে যাওয়ার পরে রেসপিরেটরি সিস্টেমে বেশি ভালনারেবল হয় কিনা টিবি রোগের জন্য, সেসব নিয়ে আমি আলোচনা করব। তো আমি যেটা বললাম যে টেম্পারেচার 60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ওপরে উঠে 80-100 ডিগ্রি সেন্টিগ্রেডের যে টেম্পারেচার, সেইটা কোভিড ভাইরাসকে নষ্ট করে। আর সেই 60 ডিগ্রি সেন্টিগ্রেড সাধারণত এই রোদ্দুরের মাধ্যমে আমাদের দেশে অ্যাটলিস্ট আমরা পাই না। কাজেই যে রোদ্দুরে আপনি এক্সপোজ হচ্ছেন, অনেকক্ষণ বেশি এক্সপোজ হচ্ছেন, যদি এই চিন্তা করে হন যে ওটাতে কোভিড প্রিভেন্ট হবে বা কোভিড দুর্বল হবে, এটা ঠিক চিন্তা নয়। কিন্তু কিছুক্ষণ, সামান্য 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট রোদ্দুরে এক্সপোজ নিশ্চয়ই হওয়া উচিত। তাতে আপনার দেহের নিজস্ব ভিটামিন ডি তৈরি করার যে ক্ষমতা বলুন, সেইটা কিন্তু স্টিমুলেটেড হয়। কাজে একদম রোদ্দুরে না থাকা সেটাও ঠিক না। এটা আমি রোদ্দুরের ব্যাপারটা বললাম। এর সাথে জড়িত আরেকটা পয়েন্ট চলে আসে, সেটা হচ্ছে ওই গরম জল, গরম চা, অনেকটা গরম জল খাওয়ার ব্যাপারটা। আমি একটা কথা বলে দিই যে আমাদের গলার মধ্যে, আমাদের মুখগহ্বরের মধ্যে এমন সব সেন্সার আছে না, একটা বিশেষ টেম্পারেচারের ওপরে
গরম জল বা গরম চা আপনার মুখগহ্বরের ভেতর থেকে আপনার গলার মধ্যে দিয়ে ঢুকতে দেবে না। বেশি গরম হলে রিফিউজ করবে। আমি একটা ফোন নিয়ে কথা বলবো। লাইন চলে গেছে। আমি লাইনে আছি, ডক্টর সরকার। হ্যালো। হ্যালো হ্যালো ডক্টর সরকার, নমস্কার। নমস্কার, নমস্কার। আমি শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার ডাক্তার, মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে কে বলছেন? মুর্শিদাবাদ থেকে আমি লিপ্তা দত্ত বলছি। হ্যাঁ, রিক্তা দত্ত বলুন। হ্যাঁ, আমি ডাক্তারবাবুকে একটা প্রশ্ন করতে, আমার পেটের খুব সমস্যা হচ্ছে, সেই নিয়ে একটু বলবো ডাক্তারবাবুর সঙ্গে। বলুন, আমি মন দিয়ে শুনবো। আচ্ছা ডাক্তারবাবু, মানে দীর্ঘদিন ধরে আমার পেটে এরকম গ্যাস অম্বল, সকালবেলা দেখি মুখ খুব তেতো হয়ে যায়। তারপরে ডাক্তার দেখিয়েছি, উনি আমাকে প্রথমে গ্যাসের ট্যাবলেট দিয়ে তো বহুদিন চিকিৎসা করছি, তারপর তো নেক্সট এল দিল, বললো যে একটা রিফ্লাক্স ডিজিজ হচ্ছে, এন্ডোস্কপি করলাম, দিয়ে এখনো নেক্সট 40 খাচ্ছি। তা খেয়ে আমার কোনো উপকার, মানে প্রত্যেক দিন খেতে হচ্ছে, না খেলেই কিন্তু আমার শরীরে খুব অসুবিধা হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, গ্যাস হচ্ছে বা মুখ তেতো হচ্ছে, কোনো খাবার ইচ্ছা নেই, বমি ভাব, এই জিনিসগুলো কিন্তু আমার এখনো হচ্ছে। আমি তাও নেক্সট 40 শুরু খেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এই যে ওষুধটা আপনি খাচ্ছেন সেটা যবে থেকে শুরু করেছেন আজ পর্যন্ত কতদিন হয়েছে? নেক্সট 40টা 2 মাস মতন খেলাম, তারপরে এখন তো লকডাউন বললেন, এখন নেক্সট 40টা খেতে, এবং ওইটাই খাচ্ছি। ও, তা আপনি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছেন যে আপনার কি হয়েছে, আপনার রোগটা কি সেটা জিজ্ঞাসা করেছেন? রিফ্লাক্স ডিজিজ। আচ্ছা আচ্ছা, রিফ্লাক্স ডিজিজ, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স। উঠে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠে, হ্যাঁ, জিইআরডি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হয়েছে। তো হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করেছেন ডাক্তারবাবুকে এটা কতদিন ওষুধ খেয়ে সারবে বা কতদিন চিকিৎসা করে সারবে, এটা জিজ্ঞাসা করেছেন? আমাকে খাওয়ার কথা কিচ্ছু বলেনি, শুধু নেক্সট 2 মাস খেতেন, বলছে এবার পুরো খাওয়া দাওয়ার নিয়মে থাকবেন, আর নেক্সট এখন আপাতত 1.5 মাস মতো নেক্সট 40 খাবেন। তোমার 1.5 মাসও পার হয়ে গেছে, লকডাউন তো আমি দেখাতে আর পাচ্ছি না। আচ্ছা রিক্তা দেবী, আমি একটু পরিষ্কার করে বলে দিই, যেহেতু আমি এই রোগী দেখি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের ক্ষেত্রে ওষুধের ভূমিকা, ওষুধের ভূমিকা মানে আপনি যে ওষুধটা খাচ্ছেন না, আপনি তো নাম বলেছেন আমি শুনেছি, সেই ওষুধের ভূমিকা এবং খাওয়া দাওয়া কন্ট্রোলের ভূমিকা, এগুলো মুখ্য নয়, এগুলো গৌণ। হ্যাঁ, কি করবেন সেটা বলি। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যদি শুধু এই একটা রোগই আপনার থাকে, মানে এর সাথে কোনো গ্যাস্ট্রাইটিসের প্রবলেম নেই বা এর সাথে অন্য আরও বড় কোনো প্রবলেম নেই, যেমন আলসারের প্রবলেম, এইসব যদি কিছু না থাকে, তাহলে সাধারণত একটু হাঁটাচলা করে এবং যে ওষুধ দিয়েছে তাতে 2 থেকে 3 মাসের মধ্যে এই রোগ ভালো হবে, প্রোভাইডেড যে আপনার কোনো রকম একটা বিশেষ ধরনের, যেখানে আমাদের পাকস্থলী থেকে খাদ্যনালী ইসোফেগাসে, পাকস্থলীর ভেতরকার যে অ্যাসিড কাইমটা আছে, অ্যাসিড কাইম মানে আপনি বোঝেন তো, আমাদের পাকস্থলী বা স্টমাকের মধ্যে খাবারের সাথে অ্যাসিড মিশে থাকে, কারণ ওখানে অ্যাসিড সিক্রিশন হয়। তো সেইটা গলায় যদি উঠে আসে, তো সেই ব্যাপারটাকে আমরা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলি। হ্যাঁ, এই রিফ্লাক্সের যে ব্যাপারটা, এটার সাথে একটু ওজন বেড়ে যাওয়ার বা ওই যে জায়গাটা থেকে উঠে আসছে সেইখানে একটা বিশেষ অ্যাঙ্গুলেশন থাকে, মানে স্টমাকের আর ইসোফেগাসের সংযোগস্থলের জায়গাটা, সেই অ্যাঙ্গুলেশনটা যদি ঠিকঠাক না থাকে, তার থেকেও হতে পারে। এবং কিছু ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা খাবার বা জল থেকে আমাদের দেহে যায়, তার থেকেও হতে পারে। তো সাধারণত আমি যত রুগী দেখি, তাদের মধ্যে শুধু গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নিয়ে আসা রুগী প্রায় দেখি না। এর একটা কারণ হলো, শুধু জিইআরডি রুগী সবসময় তার নিজের ডাক্তারবাবু কাছাকাছি কোনো জেনারেল ফিজিশিয়ানের কাছে দেখি মোটামুটি সেরে যান। এখন যখন সেটা সারে না, মানে তার সাথে আরও কোনো রোগ যুক্ত হয়, তখন তারা আমাদের কাছে আসেন। অর্থাৎ আপনার ক্ষেত্রে শুধু জিইআরডি রয়েছে, আপনার ডাক্তারবাবুর পরামর্শে চলা, হাঁটা চলা ঠিকঠাক রাখা এবং খাবার জল ফুটিয়ে ঠান্ডা করে খাওয়া, শুধু এইটুকুনিতেই ঠিক হয়ে যাবে, যদি না অন্য কোনো রোগ এর সাথে থেকে থাকে। ঠিক আছে? গলব্লাডারের কেন অপারেশন হয়েছে? অনেকদিন আগে হয়েছিল, পাথর হয়েছিল, স্টোন হয়েছিল। তখন আপনার এই জিইআরডির অসুবিধা ছিল না? না, তখন এত অসুবিধা ছিল না, তারপর থেকেই এখন আরম্ভ হয়েছে। সকালবেলা এটা একটা ফ্যাক্টর, এটা আপনি বললেন, শুধু আপনি না, একটা পার্সেন্টেজ অফ পোস্ট কোলেসিস্টেক্টমি পেশেন্টস, মানে এর মানে বাংলায় হলো যাদের আগে গলব্লাডার পাথর সহ বার করে দেওয়া হয়েছে, সেই রুগীদের মধ্যে একটা পার্সেন্টেজ কিন্তু এরকম অম্বলের অসুবিধে, হজমের অসুবিধে, গলায় টক জল, এরকম নানা রকম কমপ্লেন করেন।
তো এইটা একটা আলাদা চ্যাপ্টার, কেন করেন তা নিয়ে অনেক গবেষণা হয়েছে, ব্যাপারটা আমরা পুরোটা জানি, এখন জেনে ফেলেছি। এইটা নিয়ে খুব থিওরিটিক্যাল ডিসকাস করা যেতে পারে, কিন্তু সারানোর জন্য খুব একটা উপযোগী নয়। সারানোর ক্ষেত্রে প্রথমে চিন্তা করতে হবে যে গলব্লাডারে যে স্টোনটা হয়েছিল, যদি অপারেশনের আগে আপনি বলতেন তাহলে সত্যি সত্যি সেটা অপারেশনের কতটা দরকার আছে। অনেক সময় আমরা অপ্রয়োজনীয়ভাবে অপারেশন করি, যদিও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অপারেশন করার প্রয়োজন আছে, এটাও বলে দিচ্ছি। তো এখন যেহেতু বুঝতে, যা হোক সে প্রবলেম দ্যাট ইজ ওভার। তো এখন যে অসুবিধাটা হয়েছে, আপনি এই ডাক্তারবাবু যতদিন বলেছেন কয়েকদিন ওষুধপত্র খেয়ে দেখে যদি না সারে, আমি যেটা বললাম একটু হাঁটাচলা করা এবং খাবার জল ফুটিয়ে ঠান্ডা করে, এই নিয়মগুলো মেনে গলায় যদি না কমে, দিন 15-র মধ্যে যদি না কমে, আরেকবার ওই ডাক্তারবাবুর সাথে ফোনে হোক বা গিয়ে হোক যোগাযোগ করুন। তাতেও যদি না কমে, পরে আমার হেল্পলাইনে করুন, আমার দিক দিয়ে যে অ্যাডভাইস আমি নিশ্চয়ই দেবো। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা আপনার ডাক্তারবাবু যা বলেছে ওটা মেনে চলবেন। আমাকে 1.5 মাস বলেছিলেন, 1.5 মাস সময় হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ওনাকে একবার ফোন করে জিজ্ঞেস করুন যে আর আপনি খাবেন কিনা। না খেলে তোমার অসুবিধা হচ্ছে, আমার মানে খেতেই হবে। ঠিক আছে, আপনি ম্যাক্সিমাম আর 15 দিন, এটা কিন্তু ওই অনন্তকাল ধরে চালিয়ে গেলে পরে অন্য রোগ তৈরি হবে। কাজে আরও 15 দিন আপনি দেখতে পারেন এবং আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগে থাকুন। তারপরেও যদি না কমে, সেক্ষেত্রে আপনি নেক্সট রাস্তা যেটা সেদিকে যেতে হবে, এবং দরকার হলে আমার হেল্পলাইনও আছে, ফোন করতে পারেন। ঠিক আছে, আমি তাহলে লাইন বিচ্ছিন্ন করবো না, আর কিছু জানার আছে আপনার? লাইন বিচ্ছিন্ন করে আপনার চেম্বারটা কোথায়? আমি টিভিতে বলি না, আপনি পরে হেল্পলাইনে ফোন করে জেনে নিন, আমি বলে দেবো, বা যে ধরবে সে বলে দেবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। না না, আগামী 15 দিন খেলে কোনো খারাপ হবে না, কিচ্ছু হবে না, আপনি খান 15 দিন। হ্যাঁ, ওই জন্য আরো 15 দিন খান, আরো 15 দিন খান, কিন্তু অনন্তকাল খাওয়া যায় না। মানে 15 দিনের পরেও ডাক্তার পরামর্শ না করে খেয়ে যাচ্ছেন, সেটা ক্ষতিকর, বারবার বলছি। কিন্তু আগামী 15 দিন খান, কোনো অসুবিধা হবে না। আমি তো লাইন বিচ্ছিন্ন করি। ধন্যবাদ। একটা প্রসঙ্গ উঠে আসে, যেমন ওনার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এটা মানে শুনতে খুব ছোট, মানে আসলে সব মিলিয়ে আমাদের বাংলায় একটা কথা খুব প্রচলিত আছে। অনেক দিন আগে যখন আমি মেডিকেল কলেজে প্রথম পড়তাম, তখন আমাশার রোগ, আমাশয়, এরম সব শুনতাম বাংলা উপন্যাসে, বিভিন্ন বাংলা উপন্যাসে সব আমাশার রোগী নানা রকম বিবরণ আছে। যেহেতু আমি প্রথম থেকে একটু মেডিকেলি ওরিয়েন্টেড ছিলাম, মানে ডাক্তারি ব্যাপারটা সম্পর্কে আরও জানতে ইচ্ছে করতো, সে অথচ বাংলা সাহিত্যও খুব আমার টান ছিল। সেতু সাহিত্যে কোথায় কোথায় কোন সাহিত্যিক এই আমাশয় নিয়ে অনেক কিছু লিখেছেন, মানে আলাদা করে আমাশয় নিয়ে না, তার সাহিত্যের মধ্যে আমাশয় রোগীকে বর্ণনা করেছেন, সেরকম আমার অনেক জানা আছে, দরকার হলে একদিন হয়তো বলবো। কিন্তু এখন সেই প্রসঙ্গ নয়। কিন্তু এখন যেটা হচ্ছে, সেটা আমাশয় এবং অম্বল প্রায় এক জায়গায় চলে এসেছে। অর্থাৎ এখন এমন কোনো আমাশয় রোগীকে পাওয়া যায় না যার অম্বলের রোগ নেই, উল্টো দিকে এমন কোনো অম্বলের রোগী পাবেন না যার কোনো আমাশার রোগ নেই। অর্থাৎ অম্বল আমাশা প্রায় একরকম জায়গায় চলে এসছে। এটা আমাদের ভাষায় আমরা গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এই সব বিভিন্ন নামে, এবং ইরিটেবল বাউল সিনড্রোম পরপর আছে, এই বিভিন্ন নামে আমরা ডেকে থাকি। আজকের আলোচনার বিষয়বস্তুতে যেহেতু আরেকটু ইম্পর্টেন্ট জিনিস বলার আছে, একটা আমি হিটের ব্যাপারটা বললাম, এখানে বলতে গিয়ে আমি বললাম যে গরম জল খাওয়ার উপকারিতা, এটা অনেক জায়গায় বলা হচ্ছে যে বিভিন্ন রকম গরম জল খাওয়ার উপকারিতা। গরম জলে গাগল, স্টিম ইনহেলেশন, এগুলোর একটা উপকারিতা আছে কি, যে আপনার যে রেসপিরেটরি ট্র্যাক্ট আছে সেটাকে পরিষ্কার রাখবার জন্য, কফ কাশি থেকে মুক্ত রাখবার জন্য, এবং এইটা যেহেতু হয়, মুক্ত থাকে, সেহেতু ইনডাইরেক্টলি কোভিড-19 ভাইরাস আক্রমণ করতে পারবে না, এরম একটা চিন্তাধারা নিয়ে, এবং যেহেতু এতে কোনো ক্ষতি নেই, আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু খুব সূক্ষ্মভাবে একদম ভেতরে ঢুকে যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে আসলে কোভিড-19 এই যে ড্রপলেট ইনফেকশন, সেটা ঢোকার রাস্তা যেহেতু আপনার নাক, যদি মুখ বলেন তাহলে সেটাও, এবং চোখ টোক এসবের মধ্যে দিয়ে ঢুকতে পারে, সেহেতু সেই সব জায়গাগুলোতে যদি এরকম একটা ব্যারিয়ার ক্রিয়েট করা যায় যে সেখান দিয়ে ঢুকতে পারছে না বা পারবে না, তাহলে আপনি কিছুটা ঠিক জায়গায় আছেন।
এক্ষেত্রে যেটা একদম সাইন্টিফিক্যালি প্রুভড ফ্যাক্ট সেটা হলো এইসবের জন্যই আমরা মাস্কটা ব্যবহার করতে বলি, এবং অনেক মানুষ একসাথে যাতে কম জায়গার মধ্যে জড়ো না হয় সেই ব্যাপারটার উপর গুরুত্ব দিই। অর্থাৎ আপনার যদি ঠিকঠাক মাস্ক পরা থাকে তাহলে এটা থেকে আপনি অনেকটাই মুক্ত হতে পারবেন। অর্থাৎ গরম জলের ব্যাপারটা ক্ষতিকর তা নয়, কিছুটা উপকারী সেটাও বটে, কিন্তু স্পেসিফিক্যালি এইটার কোনো অ্যান্টি কোভিড এফেক্ট নেই, এটা পরিষ্কার করে দেবেন। অর্থাৎ এটা করলেও করা যেতে পারে। থার্ড আছে অ্যালকোহলের প্রসঙ্গ, আমি আসছি, এটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ কাকু নমস্কার। নমস্কার, আমি শুনতে পাচ্ছি, কাকু, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। আমার হাজবেন্ডের বয়স হচ্ছে এই 57-8, কিন্তু আমার হাজবেন্ড মানে কি বলবো গ্যাস্ট্রিক আলসারের আগে পেশেন্ট ছিলেন। হ্যাঁ, এখন নাভির চারপাশে ভোরের দিকে ব্যথাটা হয়। আগে দুর্গাপুর ওষুধ থেকে, থেকে মোটামুটি ঠিক হয়ে গেছিল। দুর্গাপুর থেকে কে বলছেন? দুর্গাপুর থেকে চন্দনা দিয়ে বলছি। হ্যাঁ, চন্দনা দেবী, বলুন। হুম হুম। আমার হাজবেন্ডের বয়স হচ্ছে এখন 58 থেকে 57 থেকে 58, হ্যাঁ 57 থেকে 58। হুম হুম। আগে গ্যাস্ট্রিক আলসারে ভুগছিলেন, গ্যাস্ট্রিক আলসার ছিল, অ্যান্ডোস্কোপি করে দেখা গিয়েছিল গ্যাস্ট্রিক আলসার ছিল। হুম হুম। কিছুদিন ওষুধ খাওয়ার পর ভালো হয়ে গিয়েছিল, কিন্তু এখন রোজই গ্যাসের ট্যাবলেট খাই, আর তার সঙ্গে এখন থাইরয়েড হয়ে গেছে, প্রেশার আছে। তো এখন হচ্ছে কি নাভি চারপাশে ভোরের দিকে ব্যথাটা হচ্ছে। আচ্ছা, উনি কোনো রকমের তামাকের সাথে সম্পর্ক আছে, স্মোক করেন? না, কোনো স্মোক নয়, কিচ্ছু না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি বললেন না উনি গ্যাস্ট্রিক আলসারে ভুগছিলেন, সেটা তো হ্যাঁ গ্যাস্ট্রিক আলসারে ভুগছিলেন, কি? মানে পাকস্থলীতে ঘাটা ছিল। হ্যাঁ, সেটাকে গ্যাস্ট্রিক আলসার বলে, পাকস্থলীতে ঘা। হ্যাঁ, তা gastric- ডাক্তার বলেছিলেন যে ওটা জলবাহিত হয়েছিল। হ্যাঁ। তারপর দেখা গেছে যে ওটা সেরে গেছে। এক্স্যাক্টলি, ওই যেটা সেরে গেছে দেখা গেছে, সেটা একটা এন্ডোস্কোপি করে দেখা গেছে যে হিলড আলসার আমরা বলি, মানে পুরো সেরে গেছে সেই আলসারটা, তাই তো? হ্যাঁ। ওকে ওকে, তাহলে এখানে একটা ছোট প্রশ্ন আছে, সেটা হলো যে ওনার তো 57-58 বছর বয়স, তা ওরা ওর বাবা বেঁচে আছেন, আপনার শ্বশুরমশাই বেঁচে আছেন? না, শ্বশুরমশাই বেঁচে নেই। আচ্ছা, শ্বশুরমশাই কত বছর বয়সে মারা যান? শ্বশুরমশাই মারা গেছেন বেশ বয়সে মারা গেছেন, মোটামুটি 70-72। আচ্ছা, কিভাবে মারা যান আপনি জানেন? কোন রোগে বা কিভাবে, এটা জানেন কি? শ্বশুরমশাই রোগ না, গ্যাস্ট্রিকের রোগ ছিল না। আচ্ছা, গ্যাস্ট্রিক, উনি হার্ট ব্লক ছিল, হার্ট হার্ট ব্লক। ব্লক, হার্টের মানে গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম ছিল না? না, গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল না। ভেরি গুড। আচ্ছা, আর ভাই বোন, ওনার ভাই, আপনার স্বামীর ভাই বোন? না, স্বামীর ভাই বোনদেরও নেই। আচ্ছা, খালি ওনার একা, খালি ওনারই ওনার একা। গ্যাস্ট্রিকের হ্যাঁ, আলসার? বলুন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেরকম ডাক্তারবাবু বলছেন মেনে চলবেন। খালি প্রতি 2 বছর পর পর একবার একটা এন্ডোস্কোপি করার প্রয়োজন আছে ওনার যা বয়স তার পরিপ্রেক্ষিতে। এটা নিশ্চয়ই ডাক্তারবাবু বলেছে যে আপনার অ্যান্ডোস্কোপি করতে হবে এখন 2 বছরে একবার, 2 বছরে একবার, 2 বছরে। আচ্ছা আচ্ছা প্রতি 2 বছরে একবার এন্ডোস্কোপি করার প্রয়োজন আছে। আচ্ছা। এর কারণটা একটু ছোট্ট করে বলে দিই, সেটা হলো যে পুরুষ মানুষ 55, 58 বা 60 বছর বয়স, সেক্ষেত্রে একবার গ্যাস্ট্রিক আলসার যদি সত্যি প্রমাণিত হয় তাহলে সেরে যাওয়ার পরে আমরা যারা পেটের রোগ দেখি তারা একটু দুশ্চিন্তায় থাকি, কারণ একটা পার্সেন্টেজ অফ গ্যাস্ট্রিক আলসার সেটা রিকার করে, মানে সেটা আবার দেখা যায়। এবং গ্যাস্ট্রিক আলসার যেটা আমরা এন্ডোস্কোপিতে দেখি, সেই আলসারের মধ্যে আর অ্যারাউন্ড 10%, অর্থাৎ 100 জনের মধ্যে 10 জনের এই আলসারটা পরে আরও খারাপ রোগে পরিণত হতে পারে। এবং এই আলসার থেকে যে সিমটম হয় সেটা সাধারণ অম্বল বুক জ্বালা থেকে বেশি কিচ্ছু নয়। অর্থাৎ আর্লি সিমটম সাধারণ অম্বলের রোগের মতোই, অর্থাৎ আলসার থেকে কোনো খারাপ রোগ হলেও একই সিমটম, এবং যখন আলসার থেকে খারাপ রোগটা অনেক বেড়ে যায় তখন অন্য সিমটম হয়। অর্থাৎ যদি কোনো পুরুষ মানুষের একবার এন্ডোস্কোপিতে গ্যাস্ট্রিক আলসার ধরা পড়ে, আমরা সবসময় তার একটা রেকর্ড আমাদের কাছে রাখি এবং তাদের পরামর্শ দিই 2 বছরে অন্তত একটা এন্ডোস্কোপি করে নেওয়ার জন্য। ঠিক আছে, বাকি যা চিকিৎসা চলছে চলুক, এইটা আপনি মনে রাখবেন, ওই ডেটটা মনে রাখবেন কবে শেষ এন্ডোস্কোপি করা হয়েছে। আচ্ছা তবে থেকে 2 বছর পরে একবার ওই ডাক্তারবাবু যিনি আপনাকে দেখেছেন তার সাথে যোগাযোগ করে বলবেন যে এরকম যদি ডাক্তারবাবু আপনি চান আমরা আর একবার এন্ডোস্কোপি করে দেখে নিতে চাই, পারি।
আপনি যদি পরামর্শ দেন আচ্ছা আচ্ছা দেখবেন উনি তাহলে বলবেন ভোরের দিকে ব্যথাটা হয় কি আলসারের জন্য? হতে পারে আলসারের জন্য ব্যথা হতে পারে, কিন্তু আপনি তো এক্ষুনি বলছেন যে আলসার সেরে গেছে, তাহলে যদি ব্যথা হয় তাহলে আলসারের জন্য নয়, এটাই তো হওয়া উচিত, তাই না? কি আপনি বললেন যে আলসার সেরে গেছে, এক্ষুনি বললেন তো আমায়। হ্যাঁ আলসার সেরে গেছে সেরকম হ্যাঁ। বলেছিলেন। হ্যাঁ। ওষুধ কিন্তু খেয়েই যায়, রোজই ভোরে একটা করে গ্যাসের ট্যাবলেট খাই। না, কিন্তু আপনি বললেন যে ভোরের দিকে ব্যথা হয়, ভোরের দিকে হ্যাঁ কি ভোরের দিকে ব্যথা হয়, হ্যাঁ। তাহলে সেটা নিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলুন কেন ব্যথাটা হচ্ছে। কারণ ওই আমি আপনাকে যে কথাটা বললাম দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে আমরা অনেক এরকম রুগী দেখেছি এবং রুগী লস করেছি, ওই জন্য এখন আমি ব্যক্তিগতভাবে দারুণ এই ধরনের ক্ষেত্রে সাবধানী থাকি। মানে কোনো পুরুষ মানুষের যদি গ্যাস্ট্রিক আলসার ডিটেক্টেড হয় তাকে একটু আলাদাভাবে চিকিৎসার ব্যাপার আছে, তাকে বিশেষভাবে নজর রাখার ব্যাপার আছে। কারণ আমি বললাম 10% আলসার পুরুষ মানুষের ক্ষেত্রে আরও খারাপ রোগে পরিণত হওয়ার চান্স থাকে, এবং এটা যে হচ্ছে হয়, এবং আমরা প্রথম দিকে ডিটেক্ট করতে পারিনি বলে পেশেন্টকে আরও ভালো করতে কিছু পারিনি, সেটা আমি এখানে বলেই দিলাম। এটাকে আপনি স্বীকার করছি এটা বলতে পারেন আর কি। কাজেই নজর রাখতে হবে এবং ওই ব্যথাটা যাতে না হয় সেই দিকে ডাক্তারবাবুর চিকিৎসাকে ধাবিত করা দরকার। ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? না কোনো প্রশ্ন নেই, রাখো। ঠিক আচ্ছা আছে, নমস্কার। নমস্কার। হ্যাঁ, ঠিক আছে। চন্দনা দেবী দুর্গাপুর থেকে ফোন করেছিলেন। এটা একদম কোভিড রহিত প্রশ্ন আছে। গ্যাস্ট্রিক আলসার পুরুষ মানুষের ক্ষেত্রে আমি এটা পরিষ্কার করে বলে দিলাম যে একবার আলসার হলে এবং সেটা সেরে যাওয়ার পরে বেশ কয়েকবার মনিটরিংয়ের প্রয়োজন আছে। এই মনিটরিং মানে বেশ কয়েকবার এন্ডোস্কোপি করা 2 বছর পর পর। অনেকে এটা আরও ফ্রিকোয়েন্টলি করতে বলে, অনেকে বলে 6 মাস, কেউ বলে 1 বছর, আমি বলি অন্তত 2 বছর, যদি একটু আগে হয় ভালো। এটা একটু মনে রাখা দরকার। কেন কি বৃত্তান্ত এটা হয়তো পরে একদিন আলোচনা করব। আমি আর একটা প্রশ্নের, খুব ইন্টারেস্টিং প্রশ্ন এসছে, অনেকে প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে আমরা যে স্যানিটাইজার ইউজ করি তাতে কোভিডের ব্যাপারে যে স্যানিটাইজার ইউজ করি তাতে শতকরা 65% বা তার বেশি অ্যালকোহল থাকলে তবে সেটা নাকি কার্যকরী, নাকি না সত্যি তাই? 60%-এর উপরে অ্যালকোহল, সাধারণত 65% বা তার উপরে অ্যালকোহল থাকলে সেটা স্যানিটাইজার হিসেবে উপযুক্ত। এখানে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা আপনারা অনেকে করেছেন, সেটা হলো যে যারা নিয়মিতভাবে অ্যালকোহল সেবন করেন তাহলে তারা তো অনেক মানে ভালো জায়গায় আছেন, কোভিড তাদের হবে না। উত্তরটা পরিষ্কার করে দিয়ে দিই, সেটা হলো এই যে অ্যালকোহলের পার্সেন্টেজ যেটা এই আপনার হাত পরিষ্কার করার জন্য আমরা ব্যবহার করি এবং তাতে কোভিডের ভাইরাস নষ্ট হয়ে যায় বলে আমরা বলি। একটু ছোট্ট করে বলি যে এই নষ্টটা কি করে হয়ে যায়। নষ্টটা হয়ে যায় যে কোভিডের ভাইরাসের গায়ে যে একটা ফ্যাট অর্থাৎ স্নেহ পদার্থের আবরণ থাকে, যে আবরণটার সাথে ও কোভিডের ভাইরাসের গায়ে যে স্পাইকগুলো থাকে, যে কাঁটার মতো জিনিসগুলো থাকে, যেগুলো ওর অ্যাঙ্কর, যেগুলো অন্য জায়গায় ওকে আটকে রাখতে সাহায্য করে, অ্যালকোহল ওই স্নেহ পদার্থটাকে পুরোপুরি নষ্ট করে দেয়, আমাদের কথায় ডিজলভ করে দেয়, যার ফলে ও কারোর গায়ে আটকে থাকতে পারে না, পড়ে যায়, ধুয়ে বেরিয়ে যায়। এইটা হচ্ছে যখন আমরা হাত ধুই তখন। এর সাথে কখনোই এরমভাবে ভুলভাবে চিন্তা করলে চলবে না যে অ্যালকোহল আমরা পেটের মধ্যে নিচ্ছি সেটা কোভিডের থেকে আমাদের রক্ষা করবে। অ্যালকোহল পেটে রয়েছে আর কোভিড আপনার নাক দিয়ে বা মুখ দিয়ে ঢুকলো, কিভাবে আপনাকে অ্যালকোহল সাহায্য করবে 1 নম্বর। আর 2 নম্বর, যে অ্যালকোহলটা আপনি পেটে নিচ্ছেন তার পার্সেন্টেজ তো ওই 60-65%-এর অনেক কম। আমি যদি একটু ছোট করে বলে দিই বুঝতে পারবেন। সব থেকে বেশি যে অ্যালকোহল বলতে ড্রিঙ্কস বা মদ, এটা বিভিন্ন ধরনের আছে, সে নিয়ে আলোচনা করলে তো পুরো একটা দিন চলে যাবে। কিন্তু যেগুলোকে আমরা ভারতবর্ষের ওই আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের সেই পুরনো 1800 শতাব্দীর শ্রেণী বিভাগ করেছেন IMFL বলে, যে ইন্ডিয়ান মেড ফরেন লিকার বলে, যার মধ্যে হুইস্কি আছে, ব্র্যান্ডি আছে,
রাম আছে, জিন আছে, এই 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 যে জিনিসগুলো, সেগুলোর মধ্যে কোনোটাতেই, ইনক্লুডিং ভোদকা, কোনোটাতেই 40%-এর বেশি অ্যালকোহল কন্টেন্ট নেই। একটা আমাকে সংকেত দেওয়া হচ্ছে সময় কমে এসছে, আমি একটা কথা নিয়ে একটু আলোচনা করতাম কিন্তু সেটা সময় নেই, কারণ যারা একটু হুইস্কির বোতলটা ভালোভাবে পড়ে দেখেছেন বা অনেকদিন ধরে হুইস্কি নেন, তারা হুইস্কির তলায় কত ডিগ্রি প্রুফ বলে একটা কথা লেখা থাকে, এত ডিগ্রি প্রুফ। তো সেইটাকে অনেক সময় তারা কম্পেয়ার করেন যে এতটা পার্সেন্টেজ অফ অ্যালকোহল আছে এই বলে। তো কত ডিগ্রি প্রুফ আর সেটার মানে কত পার্সেন্টেজ অফ অ্যালকোহল, দুটো এক নয়। এবং এটা একটা অনেক পুরনো নাবিকদের তৈরি করা একটা রাস্তা অ্যালকোহলের পিউরিটি, মানে তাতে জল মিশিয়েছে কিনা বোঝবার জন্য। খুব আমার মানে 2 মিনিটের মধ্যে একটু আমি বলে দিচ্ছি, কারণ এটা বলার দরকার আছে, কারণ যাতে এরম ভুল ধারণা না থাকে যে এত ডিগ্রি প্রুফ মানে এতটা পার্সেন্টেজ অফ অ্যালকোহল ওর মধ্যে আছে। আসলে জাহাজ পুরনো দিনে, আমি 1500 খ্রিস্টাব্দ, 1600 খ্রিস্টাব্দ, 1500 খ্রিস্টাব্দের কথা বললেই কলম্বাসের সেই আমেরিকা আবিষ্কারের কথা চলে আসে। আমি সময়টা মনে করে দিচ্ছি। তো সেই সময় যখন জাহাজে নাবিকরা যাতায়াত করতেন, তখন অ্যালকোহল মাস্ট, অ্যালকোহল বিভিন্ন কারণের জন্য ব্যবহার করা হতো, মূলত রাম এবং হুইস্কি ওষুধ হিসেবেও ব্যবহার করা হতো। তো সেই কারণের জন্য প্রতিটা বন্দরে যখন জাহাজ থামতো, তখন সেই বন্দর থেকে যা যা দরকার জাহাজে সব কিছু তোলা হতো, তার মধ্যে অ্যালকোহলও তোলা হতো। এবং তখনকার দিনে অ্যালকোহলের ওই কাঠের পিপে, তাতে অ্যালকোহল নেওয়া হতো। তা অ্যালকোহল সাপ্লাই করতেন যে স্টিভেরাররা বা সাপ্লায়াররা, তারা তো অ্যালকোহল সাপ্লাই করে টাকা করি নিয়ে চলে গেলেন। জাহাজ তো যাত্রা করছে তারপরে, এবং সেটা ব্যবহৃত, 2 মিনিট সময় আমি দেখতে পাচ্ছি। তো জাহাজ তো তারপরে যাত্রা করবে, সে পিপে খোলা হবে তারপরেই। তাহলে যদি সেই পিপেতে অ্যালকোহলের সাথে বেশি কিছুটা জল মিশিয়ে কেউ বেশি লাভ করে ফেলে, তাহলে তার যে ফলটা তো ভুগবে নাবিকরা। তো ওই নাবিকরা একটা রাস্তা বের করেছিল যে অ্যালকোহলটাতে জল মেশানো আছে কি না সেটা বোঝবার জন্য। সেই রাস্তাটার যে ব্যাপারটা, সেটা এখনো পর্যন্ত ওই কত ডিগ্রি প্রুফ এতে রিফ্লেক্ট করে। মানে হলো যে তখনকার দিনে সমস্ত জাহাজে বারুদ থাকতো। আমরা সবাই জানি বারুদে যদি জল দিয়ে দেওয়া যায় না, তাহলে বারুদ ভিজে গেলে বারুদ এক্সপ্লোড করে না। এখন অ্যালকোহলের মধ্যে জল যদি কেউ বেশি দিয়ে থাকে, তাহলে সেই অ্যালকোহল যদি বারুদে দেওয়া যায়, তাহলে সেই বারুদ এক্সপ্লোড করবে না। বা যদি কম পরিমাণ জল থাকে, সেই জলটা যতক্ষণ না উবে যাচ্ছে, অর্থাৎ অ্যালকোহল থাকলে তো অ্যালকোহল এমনি উবে যাবে, তাতে বারুদের অসুবিধা হয় না। কিন্তু অ্যালকোহলের সাথে জল থাকলে, সেটা খুব কম পরিমাণ জল থাকলে সেটা উবে যেতে সময় লাগে। বেশি পরিমাণে জল থাকলে তো সে বারুদ কিছুই হবে না। তো কম পরিমাণ জল থাকলে কত ডিগ্রি টেম্পারেচারে সেই বারুদটা এক্সপ্লোড হচ্ছে, সেটার উপর তারা চিন্তা করতো, বা তারা একটা স্কেল তৈরি করেছিল যে সেই হুইস্কির মধ্যে বা রামের মধ্যে কতটা জল মেশানো আছে, সেই হিসেবের ওপরে কত ডিগ্রি প্রুফ ঠিক হয়। অর্থাৎ ওটা কিন্তু পার্সেন্টেজ অফ অ্যালকোহল নয়। অর্থাৎ সোজা কথা, আমাকে বলা হচ্ছে সময় নেই, আমি 10-20 সেকেন্ড সময় একটু ধার করে নিই। সোজা কথা, অ্যালকোহলে কোভিড ভাইরাস নষ্ট হয়ে যায় 60%-এর ওপরে, একদম কারেক্ট। সেটা হাত ধোয়ার জন্য, এবং ইন ভিট্রো আমরা বলি, অর্থাৎ দেহের বাইরে। দেহের ভেতরে এমন কোনো মেকানিজম নেই যে অ্যালকোহল আপনি নিচ্ছেন তাতে আপনার কোভিড ভাইরাস নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ অ্যালকোহল ইনটেক যারা করছেন, তারা কিন্তু ওই ইনটেক করার ফলে কোভিড ভাইরাসের এগেনস্টে কোনো রকমের সুবিধে পাচ্ছেন না। আজকে আরও অনেক কিছু বলার ছিল, এখানে আমি দেখতে পাচ্ছি, আমি লিখে এনেছি পয়েন্টগুলো, কিন্তু সময় আজকে পারমিট করবে না। আগামী দিন আমি এই আলোচনা এবং অনুষ্ঠান নিয়ে ফিরে আসব এবং আপনাদের প্রশ্নের জবাব দেবো। একদম, প্রশ্ন উত্তরের সঙ্গে সঙ্গে আবারও পরবর্তী অনুষ্ঠানে স্যারকে পেয়ে যাব, সেই আশা রেখে আপনাদের শুধু ছোট্ট একটা ইনফরমেশন যে অনুষ্ঠান তো তাকে পেয়ে যাব, কিন্তু তা সত্ত্বেও যদি কেউ মনে করে থাকে যে না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাকে করার আছে, তার জন্য কিন্তু রয়েছে হেল্পলাইন নাম্বার। আর যেটা রয়েছে যে যেখানে যে অবস্থা থাকুন না কেন, ডাক্তারবাবুর প্রত্যেকটা অনুষ্ঠান দেখতে পারবে সিসিটিভি ইউটিউব সার্চ করলে। তাই আজকের মতো বিদায় জানাতে হবে আপনাদের সকলকে। ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ। ডাক্তারবাবু আপনাকে, সকল দর্শককে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।